আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হাম ও উপসর্গের মৃত্যু আরও 11 শিশুর। প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারের উদ্যোগ জানতে চায় হাইকোর্ট। আরেক রোগ থাইরয়েডে ভুগছেন 7-এর মধ্যে 5 জন নারী। থাইরয়েড কিউরেবল এবং মেইনটেনেবল। অবশ্যই জন্মগত থাইরয়েড সমস্যা সারা জীবন ওষুধ খেতে হবে, মনিটর করতে হবে। গোপনে বিদেশের সঙ্গে আঁতাত নয়, যে কোনো চুক্তিতে জাতীয় স্বার্থ গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান বিশিষ্টজনদের। দেশীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার দাবি। 25 বছরের গোলামির চুক্তির জন্য যে কি লড়াই করেছি, ভারতের সাথে যে চুক্তি আমরা করেছিলাম, এখন আমেরিকার সাথে যেটা করলাম, এইটা কি? র্যাব আর আগের মতো থাকছে না, হচ্ছে পূর্ণাঙ্গ আইন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জুলাই আগস্টের মধ্যে গঠন করা হবে গণমাধ্যম নীতিমালা ও কমিশন। এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি কারণ এই ধরনের অপশন গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হলো এআই ক্যামেরা। আইন অমান্যকারী চালকের বিরুদ্ধে মামলা হচ্ছে স্বয়ংক্রিয় উপায়ে, ফোনে চলে যাচ্ছে জরিমানার নোটিশ। এআই সম্পর্কে যে মামলাটা হয়, এটা সবাইকে প্রচার করে জানাতে হবে। এটার কিছু ব্যাড ইফেক্টও আছে, কারণ যেটা হলো আমরা জানলামই না মামলাটা হয়ে গেল, বিষয়টা এটাও একটা মানুষের জন্য, জনগণের জন্য হ্যারাসমেন্ট করবে। চিকেন স্নেক নিয়ে আরও সতর্ক ভারত। শিলিগুড়ি করিডোরের জমি কেন্দ্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত। ডোনাল্ড লুর চাপে ক্ষমতাচ্যুত করা হয় ইমরান খানকে, জানালো ড্রপ সাইট। সারা দেশে একদিনে হাম ও এর উপসর্গে আরও 11 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 1337 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার এই তথ্য জানায়। এদিকে হাম থেকে শিশুদের বাঁচাতে স্বাস্থ্য মন্ত্রণালয় কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন আগামী 30 দিনের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাম ও উপসর্গে মৃত্যুর শোকের মিছিলে যুক্ত হলো আরও 11 শিশু। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের মধ্যে নিশ্চিত হামে 2 ও উপসর্গ নিয়ে মারা গেছে 9 শিশু। বিভাগ ভিত্তিক তথ্যে দেখা গেছে, গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 544 জন সন্দেহজনক হাম রোগী ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে। তারপর চট্টগ্রামে 230 ও বরিশালে 147 জন শনাক্ত হয়েছে। এমন অবস্থায় সম্প্রতি হাম নিয়ে হাইকোর্টে বেশ কয়েকটি রিট হয়। তেমনি এক রিটের শুনানি হয় বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে। পরে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে রুল জারি করে হাইকোর্ট। হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের প্রত্যেকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। আমাদের সেই প্রেয়ারে ওনারা অ্যালাউ করেছেন যে কেন একটি ইনকোয়ারি কমিশন গঠন হবে না। সুস্পষ্টভাবে কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের 3 ধারা অনুযায়ী হামে যে মৃত্যুবরণ করেছে, কেন এই প্রাদুর্ভাবটি হলো বাংলাদেশে, যেটি প্রায় নির্মূল হয়ে গিয়েছিল, সেইগুলো তদন্ত করে রুট কজ বের করার জন্য, প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য এবং একই সাথে কাদের গাফলতির কারণে এই হামের প্রাদুর্ভাবটি ঘটেছে সেই তদন্ত করবার জন্য 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার কেন হবে না, এই মর্মে তাদেরকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, হাম নিয়ে সরকারের পদক্ষেপ পরবর্তী শুনানিতে তুলে ধরা হবে। সরকারের পক্ষ থেকে আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে বলেছি যে সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কে আদালতকে আমাদের রিপোর্ট দিতে কোনো বাধা নেই এবং আমরা সেটা দেব। তারা আসার সঙ্গে সঙ্গে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার পরিপ্রেক্ষিতেই বলা যায় যে যেটা মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা আমরা দেখছিলাম, সেটা হয়তো আর সেখান থেকে সরকার সেটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দ্রুততম সময়ের মধ্যে এবং তাদের সফলতার রেট আজকে পর্যন্ত প্রায় 95%। দেশ জুড়ে শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সব কর্মকর্তা কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
দেশে প্রতি 7 জন নারীর মধ্যে 5 জন থাইরয়েড সমস্যায় ভোগেন, আর তাদের শতকরা 60% চিকিৎসার বাইরে থাকেন। ফলে তাদেরকে বন্ধ্যাত্ব সহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। তবে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশ্ব থাইরয়েড দিবস সামনে রেখে আজ এক আলোচনায় চিকিৎসকরা এসব কথা জানান। গলার থাইরয়েড গ্রন্থি থেকে প্রয়োজনীয় হরমোন কম বা বেশি নিঃসৃত হলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। হরমোন কমে গেলে ওজন বৃদ্ধি, ক্লান্তি, অতিরিক্ত ঠান্ডা লাগা এবং বেড়ে গেলে ওজন হ্রাস, বুক ধড়ফড় ও অতিরিক্ত গরম লাগার মতো সমস্যা হয়। বাংলাদেশ সহ দেশে দেশে বহু মানুষ এ সমস্যায় ভোগেন। তাদের বেশিরভাগই নারী। 25 মে পালিত হবে বিশ্ব থাইরয়েড দিবস। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় আলোচনার। এতে চিকিৎসকরা জানান, এই রোগ সম্পূর্ণ নিরাময় না হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। থাইরয়েড কিউরেবল এবং মেইনটেনেবল। অবশ্যই জন্মগত থাইরয়েড সমস্যা সারা জীবন ওষুধ খেতে হবে, মনিটর করতে হবে। থাইরয়েড জনিত রোগ চিহ্নিত করতে কয়েকবার পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন বলে জানান এই বিশেষজ্ঞ। জন্মের পর করা ভালো, না পারলে 7 দিন, ম্যাক্সিমাম 1 মাসের ভিতর অবশ্যই করা উচিত। আর আরেকটি, বাচ্চা যখন শৈশব থেকে কৈশোরে যায়, যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যায়, তখন হঠাৎ করে বাচ্চাটা বড় হয়ে যায়, তখন তার থাইরয়েড হরমোন বা আয়োডিন সাপ্লিমেন্ট নট আপ টু দ্য লেভেল, যার ফলে ওই সময় একটা স্ক্রিনিং করা প্রয়োজন। তো এই জন্য আর জাস্ট কোনো মেয়ে যদি কনসিভ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে থাইরয়েড স্ক্রিনিং করা উচিত। দেশে থাইরয়েড রোগের উন্নত চিকিৎসা রয়েছে জানিয়ে চিকিৎসকরা বলেন, এ বিষয়ে সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আসবো আরেকটি রোগ প্রসঙ্গে, যা সম্প্রতি বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে, বিশেষত আফ্রিকায়। প্রায় 50 বছর ধরে মহাদেশটিতে এক আতঙ্কের নাম ইবোলা। এ পর্যন্ত 15,000-এর বেশি মানুষের প্রাণ হারিয়েছে ভাইরাসটির সংক্রমণে। ইবোলার কিছু প্রজাতির টিকা ও চিকিৎসা উদ্ভাবিত হলেও এটি এখনও বিশ্বের অন্যতম প্রাণঘাতী ভাইরাস হিসেবে বিবেচিত। ইবোলা ভাইরাস বর্তমানে মানুষের কাছে ভয়ঙ্কর এক নাম। আক্রান্তদের প্রায় 1/3 মারা যান। আর এবার সেই ভাইরাস নীরবে ছড়িয়ে পড়ছে আফ্রিকার উগান্ডা এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে, যেখানে গৃহযুদ্ধের মতো অস্থির পরিস্থিতির কারণে রোগ নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই ভাইরাসে এরই মধ্যে কঙ্গোতে মারা গেছে অন্তত 130 জন, আক্রান্ত প্রায় 400। ফলে বিশ্বজুড়ে ইবোলা ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 1976 সালে কঙ্গোতেই প্রথম ইবোলার প্রকোপের কথা শোনা যায়। ওই সময় গিনি, সিয়েরা লিওন সহ একাধিক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। 11,325 জন ওই প্রাদুর্ভাবে মারা যান। কঙ্গোর উত্তরাঞ্চলে ইবোলা নদীর তীরে প্রথম এর প্রাদুর্ভাব দেখা দেয় ওই নদীর নামেই ভাইরাসটির নামকরণ করা হয়। এ পর্যন্ত ইবোলার 6টি ধরন বা প্রজাতি শনাক্ত হয়েছে। 2014 সাল থেকে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটিয়েছে জাইর প্রজাতিটি। মূলত বন্যপ্রাণী বা বাদুড়ের সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাসের প্রথম সংক্রমণ ঘটে। আর একবার কোনো ব্যক্তি সংক্রমিত হলে তার রক্ত, বমি, লালার সংস্পর্শে এলে অন্যরাও এই ভাইরাসে আক্রান্ত হন। এখন পর্যন্ত এই ভাইরাসের একটি মাত্র প্রজাতির টিকা আবিষ্কার হয়েছে। বাকিগুলোর কোনো ভ্যাকসিন নেই কার্যকরী কোনো ঔষধও। তাই রোগ শনাক্তের পর রোগীকে আইসিইউতে রেখে লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। কঙ্গোতে এবছর ইবোলার 17তম প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটি ঘনবসতিপূর্ণ শহরাঞ্চল ও খনি অঞ্চলে ছড়িয়ে পড়ায় ঝুঁকি অনেক বেশি। এমনকি প্রতিবেশী দেশগুলোতেও রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অবশ্য অন্যান্য দেশে এখনও ইবোলা সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতার পর বিভিন্ন দেশে আন্তর্জাতিক বিমানবন্দর সহ প্রবেশ পথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। জাতীয় স্বার্থ রক্ষায় সরকারকে দৃঢ় হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা। বিদেশের সঙ্গে যে কোনো চুক্তি প্রক্রিয়া স্বচ্ছ করার তাগিদ তাদের। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ CSR ও ঢাকা স্টিম আয়োজিত এক আলোচনায় এসব কথা উঠে আসে। বক্তারা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া সহ বিভিন্ন দেশবিরোধী চুক্তির সমালোচনা করে বিদায়ী অন্তর্বর্তী সরকার প্রধানের বিচার দাবি করেন।
কারণ এটার সঙ্গে আমাদের কৌশলগত সম্পদে দেশি বিনিয়োগের অগ্রাধিকার শীর্ষক মঙ্গলবার এক গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ CSR ও ঢাকা স্টিম। এতে উঠে আসে দেশের অর্থনীতি, দুর্নীতি ও বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিসহ নানা বিষয়। অকার্যকর প্রায়। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক তুলে ধরেন এস আলমের পুকুর চুরির ইস্যুটি। প্রতিষ্ঠানটি দেশি নাকি বিদেশি সেই প্রশ্ন তোলেন তিনি। যখন দরকার হয় তখন তারা স্বদেশী হয়ে যায়, যখন সুযোগ সুবিধা নিতে হয় আবার বিদেশি হয়ে যায়, যখন তাদের যখন স্বার্থের অনুকূল হয়। বিভিন্ন সময় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির প্রসঙ্গ টেনে বক্তারা সরকারকে দেশের স্বার্থ রক্ষার আহ্বান জানান। আদানির যে চুক্তি, সেটার তো নাকি সেখান থেকে সব ওই চুক্তিপত্র সব কিছু তারা তৈরি করে এনেছিল। তারপরে এখানে আমাদের সরকারি কর্মকর্তাদেরকে যারা সংশ্লিষ্ট তাদেরকে ডেকে তাদেরকে বলা হয়েছে সাইন করার জন্য। 25 বছরের গোলামির চুক্তির জন্য যে কী লড়াই করেছি, ভারতের সাথে যে চুক্তি আমরা করেছিলাম, এখন আমেরিকার সাথে যেটা করলাম, এইটা কি? মানে এরকম কি কোনো ব্যবসা হয় যেখানে মিউচুয়াল ইন্টারেস্ট থাকে না? বৈঠকে অংশ নিয়ে আলোচকরা বলেন, দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সের সক্ষমতা যথাযথ ব্যবহার না করায় জ্বালানি খাতে বড় সংকট তৈরি হয়েছে। আরেকটি জ্বালানি চুক্তি হয়েছে ইউএস এর সাথে। এটি আমি জানি না এই নেগোসিয়েশনগুলো এগুলো কোনোদিন আলোর মুখ দেখবে কিনা। কি চুক্তি হয়েছে? ডক্টর ইউনূস 3 দিন আগে কেন তাড়াহুড়া করে এই চুক্তিটা সাইন করবেন? এটা কেমন তাড়াহুড়া? উইদাউট ভেটিং আইন মন্ত্রণালয়ে আমরা কোনো চুক্তি করতে পারি না, কোনো গণকর্মচারী করতে পারবে না। উনি আইন উপদেষ্টা, উনি জানেনই না যে এরকম একটা চুক্তি হয়ে গেছে। হয় উনি মিথ্যা কথা বলছেন, অথবা ডক্টর ইউনূস একটা খারাপ কাজ করছেন, এর জন্য ওনার বিচারও হতে পারে, বিচারের দাবি করতে পারেন আপনারা। প্রশাসনের মূল্যায়ন রাজনৈতিক বিবেচনার চেয়ে দক্ষতার ভিত্তিতে করা হচ্ছে বলে আশ্বাস দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। পলিটিক্যাল যে বিবেচনা সেগুলোর চাইতে এখানে প্রত্যেকের পারফরমেন্সকেই প্রধান করা হবে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ একটা চেঞ্জ। মূল প্রবন্ধে CSR এর নির্বাহী পরিচালক জানান, চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল পরিচালনা নিয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যের দুটি দেশ, সংযুক্ত আরব আমিরাতের DP ওয়ার্ল্ড ও সৌদি আরবের RSGT সরাসরি প্রতিযোগিতায় নেমেছে। তবে এই দুই বহুজাতিক কোম্পানির চেয়েও বেশি রাজস্ব দেওয়ার প্রস্তাব করেছে দেশি প্রতিষ্ঠান MGS গ্রুপ। কিন্তু তা সত্ত্বেও সরকার DP ওয়ার্ল্ডের সঙ্গে মূল্যায়ন কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। বাংলাদেশি বিনিয়োগকারীরা যদি সুযোগ পায় তাহলে তারা আসলে তাদের সক্ষমতা প্রদর্শন করতে সক্ষম। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। যেটা 38 সকল পক্ষের স্বার্থ নিশ্চিত করতে আগামী জুলাই আগস্টের মধ্যে একটি গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে। এ নিয়ে জুনের মধ্যে পরামর্শ কমিটি গঠন করে একটি খসড়া প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আর প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জানান, পাল্টানো হচ্ছে র্যাবের নাম। সচিবালয়ে এই সব জানান সরকারের এই দুই মুখপাত্র। ক্ষমতাসীন বিএনপি সরকারের 3 মাসের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরতে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এ সময় তথ্যমন্ত্রী দেশে একটি গণমাধ্যম কমিশন গঠনের কথা জানান। বলেন, অপসাংবাদিকতার মাধ্যমে নৈরাজ্য তৈরির বিষয়গুলোকে আইনি কাঠামোর আওতায় এনে বিচার করার কাজ করবে এই কমিশন। যে সকল অংশীদাররাই আমাদের এই লক্ষ্যের সঙ্গে এখন একই যাত্রায়, যৌথ যাত্রার মধ্যে আছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর গত পরশুদিনের নির্দেশে জুন মাসের মধ্যেই আমরা একটা পরামর্শ কমিটি গঠন করে একটা খসড়া প্রস্তাব সরকারের কাছে গণমাধ্যম কমিশন গঠন করার লক্ষ্যে আমরা হাজির করব। বলেন, আগামী 5 বছরে 5 লাখ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। গণতন্ত্র ও আইনের শাসন পুনরুদ্ধার, সংসদীয় রাজনীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার, সুশাসন ও প্রশাসনিক স্থিতিশীলতা, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণকে নিশ্চিত করা এবং জ্বালানি তেল পরিস্থিতিকে জনগণের নিরাপত্তার জন্য নিশ্চিত করার এই চ্যালেঞ্জগুলির মধ্যেই আমরা আমাদের 90 দিন অতিক্রম করেছি। পরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাহিনী হিসেবে র্যাবের আমূল পরিবর্তনের ইঙ্গিত দেন। এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি কারণ এই ধরনের অপশন গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তো একটা পূর্ণাঙ্গ আইন হচ্ছে যে আইনের মধ্যে র্যাবের সবকিছু অনেক বেশি ওয়েল ডিফাইন্ড থাকবে। এর আগে 2024 সালের 10 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে র্যাবের বিলুপ্তি চেয়েছিল বিএনপি। কাজের একটা অভিজ্ঞতা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরা। ট্রাফিক আইন ভাঙলে চালকের বিরুদ্ধে এখন স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে গাড়ির মালিকের ফোনে চলে যাচ্ছে জরিমানার নোটিশ। এখন পর্যন্ত ৭৫টি স্থানে বসানো হয়েছে এই ক্যামেরা। এই নিয়ে 2 পর্বের প্রতিবেদনে দেখুন প্রথমটি। ট্রাফিক আইন ভাঙলেই আর পার পাওয়ার সুযোগ নেই, কারণ রাজধানীর সড়কে এখন ট্রাফিক পুলিশের চেয়েও তীক্ষ্ণ নজর রাখছে এআই প্রযুক্তি। ঢাকায় ব্যস্ত রাস্তায় এতদিনের চেনা দৃশ্যপটটা বদলে যাচ্ছে অনেকটাই। ট্রাফিক আইন ভাঙলে আগে যেখানে সার্জেন্টের বাঁশির শব্দ কিংবা হাতের ইশারায় অপেক্ষা করতে হতো, এখন সেখানে চোখ রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত স্মার্ট ট্রাফিক ক্যামেরা। সাধারণ সিসিটিভি ক্যামেরার মতো এগুলো শুধু ভিডিও ধারণ করে না। এই স্মার্ট ক্যামেরায় রয়েছে নম্বর প্লেট শনাক্তকরণ প্রযুক্তি বা ANPR, স্পিড ডিটেকশন এবং আচরণ বিশ্লেষণকারী বিশেষ সফটওয়্যার। ফলে সিগন্যাল অমান্য করা, উল্টো পথে গাড়ি চালানো কিংবা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর মতো অপরাধগুলো মুহূর্তেই ধরা পড়ছে এই প্রযুক্তিতে। এরপর ডিএমপির সার্ভার স্টেশন থেকে ফুটেজ যাচাই বাছাই করে মামলা দেয়া হয়। স্বয়ংক্রিয়ভাবে সে তথ্য চলে যাচ্ছে চালকের কাছে। এই প্রযুক্তির কারণে এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে অসচেতন চালকরা। নম্বর প্লেট অস্পষ্ট রাখা এবং সময় বাঁচাতে উল্টো পথে গেলে বিপদে পড়ছেন তারা। 4 চাকার গাড়ির ক্ষেত্রে চালক ও সামনের যাত্রী সিট বেল্ট না বাঁধলে তাও ধরা পড়বে উচ্চ রেজলিউশনের এই ক্যামেরায়। জেব্রা ক্রসিং ওভারটেক করা যাবে না, জেব্রা ক্রসিং সাইডে ভিতরে ব্রেক করতে হবে, গাড়ি তেরা করা যাবে না। হ্যাঁ, এআই সম্পর্কে যে মামলাটা হয় এটা সবাইকে প্রচার করে জানাতে হবে। এটার কিছু ব্যাড ইফেক্টও আছে, কারণ যেটা হলো আমরা জানলামই না মামলাটা হয়ে গেল বিষয়টা, এটাও একটা মানুষের জন্য, জনগণের জন্য হ্যারাসমেন্ট করবে। ভুক্তভোগী তো আমিই হব নিজেই, এই জন্য চেষ্টা করি যাতে নিয়ম অমান্য না হয়। আমাদের অলমোস্ট 11টা পয়েন্টে RFID স্ক্যানার আছে। সেই স্ক্যানারের ভিতর দিয়ে যখন একটা গাড়ি যায়, সেই গাড়ির ট্যাক্স টোকেন রয়েছে কিনা, তার ফিটনেস আছে কিনা আমরা সব ধরতে পারি। যে গাড়িটা সত্যিকার অর্থে নিশ্চিতভাবে কাজটা করেছে ওটাকে আইডেন্টিফাই করে তারপর আমরা এই মামলা প্রসেসে পাঠাচ্ছি। কোনো অবস্থাতেই মামলা করা, মামলার সংখ্যা বাড়ানো, টাকা বেশি আদায় করা, এটা কোনো ক্রেডিট হতে পারে না। আমরা যেটা চাই সেটা হচ্ছে মানুষজন একটু আইন মানুক, সড়কে একটু শৃঙ্খলা আসুক। বিভিন্ন গতির ভেহিকেল, বিভিন্ন সাইজের ভেহিকেল যখন চলবে তখন অনেক ক্ষেত্রে দেখা যাবে যে মানে যিনি রুলস ভায়োলেশন করছেন তাকে হয়তো ডিটেক্ট না করে অন্য একটা ভেহিকেলে ডিটেক্ট করে ফেলতে পারে। আমরা RFID ট্যাগটা দিয়ে ইনস্টল করতে পারি শতভাগ ভেহিকেলে, এবং যদি আমরা কাগজপত্র এবং ডাটাবেস সংক্রান্ত বিষয়গুলো যদি সমাধান করা যায় তাহলে দেখা যাবে ভালো আউটপুট পাবো। আদারওয়াইজ দেখা যাবে যে একজনের ভুল অন্যজনের কাছে মামলাটা চলে যেতে পারে। তবে এআই মামলার কারণে ইতিমধ্যেই সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরেছে বলে জানায় পুলিশ। সিগন্যালগুলোতে নিয়ম মানতেও দেখা গেছে চালকদের। তাই পর্যায়ক্রমে রাজধানীর সব ট্রাফিক সিগন্যাল এআই ক্যামেরার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ বলছেন এআই ক্যামেরা মূলত চালকদের শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সড়কের শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা ফেরানোর একটি আধুনিক প্রয়াস। তবে এই প্রযুক্তির সুফল তখনই মিলবে যখন জরিমানা এড়ানোর চেয়েও সড়কে নিয়ম মানাকে চালকেরা নিজেদের দায়িত্ব বলে মনে করবেন। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকার দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা এবং মানুষ যেন নির্বিঘ্নে সেবা পেতে পারে তা নিশ্চিত করতে চায়, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীতে 3 দিনের ভূমি সেবা মেলার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে মঙ্গলবার ভূমি সেবা মেলা 2026 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে দেশের প্রতিটি জেলা উপজেলায় 3 দিনের এই আয়োজন শুরু হয়। 3 দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনা সহজ করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়। থেকেই জমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। ভূমি সংক্রান্ত বিষয় আদালত ও আদালতের বাইরে দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন ADR অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যম অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। সরকার প্রতিটি ক্ষেত্রে জনবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চায় বলে জানান তারেক রহমান। সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে
জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। বক্তব্যের পর প্রধানমন্ত্রী ভূমি ভবনের বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। নতুন অভিনয় শিল্পীর অনুসন্ধানে দীপ্ত টেলিভিশন। দেশের যে কোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রক্রিয়ায় যুক্ত হওয়া যাবে। রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে পরম্পরা.দীপ্ত.tv এই ওয়েবসাইটে। দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক পরম্পরা। এরই মধ্যে 100 পর্ব পেরিয়ে যাওয়া এই ধারাবাহিক নাটকটি টিভি ও ডিজিটাল মাধ্যমে দর্শক প্রিয় হয়ে উঠেছে। মূলত 3 প্রজন্মের ভুল বোঝাবুঝি ও তাদের একসাথে থাকার বিভিন্ন গল্পকে নিয়ে এগিয়ে যাওয়া পরম্পরায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিনয় শিল্পীদের যুক্ত করার উদ্দেশ্যে শুরু হয়েছে এই ক্যাম্পেইন, যার নাম দীপ্ত তারার খোঁজে। এছাড়া অডিশনের মাধ্যমে চূড়ান্ত হওয়া অভিনয় শিল্পীরা দীপ্ত টেলিভিশনের জনপ্রিয় অন্যান্য মেগা সিরিয়ালগুলোতেও কাজ করার সুযোগ পাবে। পরম্পরা ধারাবাহিক নাটকটি নির্মাণ করছেন আশিস রায়, লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যথাক্রমে আফিফা মহসিনা অরণি ও সরোয়ার সৈকত। পরম্পরা প্রচারিত হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত 9:30 দেখা যাচ্ছে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। পরম্পরায় গুণী অভিনয় শিল্পী ডলি জোহর, সুষমা সরকার, শতাব্দী ওয়াদুদ, কাজী রাজু, মিলি বাসার, সঞ্জিদা মিলা, সানারাই দেবী শানু প্রমুখের পাশাপাশি দীপ্ত স্টার হান্ট থেকে উঠে আসা শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, রাগিব ইয়াসার অভিনয় করেছেন। এবার দীপ্ত তারার খোঁজের মাধ্যমে যুক্ত হবে আরও নতুন মুখ, নতুন প্রতিভা, এমনই আশা দীপ্ত টেলিভিশনের। আজই রেজিস্ট্রেশন করতে ভিজিট করো পরম্পরা.দীপ্ত.tv। এখন থাকছে সোশ্যাল ট্রেন্ড। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় রয়েছে একটি ভিডিও। এতে দেখা গেছে এক যুবক বলছে, রাগ করলা, কথা ঠিক না বেঠিক। এরই মধ্যে ফেসবুক, টিকটক ও ইউটিউবে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। অনেকেই তাকে কবিরাজ বা গণক হিসেবে চিনলেও বাস্তবে তিনি কবিরাজ নন। ভিডিওতে ব্যস্ত সড়কের পাশে যুবকের ভাগ্য গণনার এই ভঙ্গি লুফে নিয়েছে নেটিজেনরা। মিম, ট্রল কিংবা কমেন্ট বক্স সব জায়গায় এখন দখল করে নিয়েছে এই সংলাপ। এমনকি জনসচেতনতা তৈরিতে এটি ব্যবহার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কন্টেন্ট ক্রিয়েটর ইমান আলী বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বসবাস করছেন। স্থানীয় বিভিন্ন নাট্যদল ও কন্টেন্ট নির্মাতাদের সঙ্গে কাজ করেন তিনি। সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেন ইমান আলী। সরকার নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে কি ভাবছে সাধারণ জনগণ? প্রতিদিনই বাড়ছে মানুষের জীবনযাত্রার ব্যয়, কমছে মানুষের ক্রয় ক্ষমতা। এর মধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে খুচরা ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর। সরকারের এই উদ্যোগে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ। বিদ্যুতের দাম বাড়াইলে এখন আমার খরচ হইলে দেখা গেছে 50,000, তখন যদি আমার 70,000 খরচ হতে থাকতে পারবো? ইনকাম তো আমার ওরকম করা লাগবো। এখন তো কোনো মতে চলতেছি আমরা, তখন তো ঢাকা শহর থাকতে পারবো না আমরা। অলরেডি বাইরে গেছে, আর আপনারা বলতেছেন বাড়তে পারে, আমি জানি না সঠিক। আমাদের তো বেতন বাড়তেছে না, আরও বাড়াবে। অলরেডি 800 টাকা আমি 1400 টাকা দিয়েছি, আরও যদি বাড়ে আমরা ভোগান্তিতে পড়বো, আর তো কিছু না। বর্তমানে যে মধ্যবিত্ত পরিবারের অবস্থা আছে, তারা দিন যদিও মাসে ইনকাম করে, কিন্তু তাদের মানে জীবনযাপন করতে অনেক কষ্ট হয়। যারা মধ্যবিত্ত তাদের উপরে এক ধরনের জুলুম করা হচ্ছে। আমরা না বলতে পারতেছি, না সইতে পারতেছি। বিদ্যুৎ দাম বাড়ায় নিও, বাড়লে গরু বাড়বে, আমাদের চাপ পড়বে, আমাদের বিপদ। কারেন্ট বিলাস তো 1 মিটারে 500-600 ধরেন। এখন যদি ওইটা বাড়িয়ে যদি আর 700-800 হয়ে যায়, তাহলে 200 টাকা বাড়লো না, ওই টাকাটা আমাদের কোথা থেকে আসবো? চাকরিজীবীদের জন্য তো সমস্যা। মনে করেন একটা আয় নির্ধারিত, তার ভিতরে সব কিছু যদি বাড়তি হয়, আয় তো আর বাড়তি হচ্ছে না। বিদ্যুতের বিল না বাড়িয়ে আমাদেরকে কিভাবে ভালো রাখা যায় এই চিন্তা করা দরকার। কিন্তু যখন এইভাবে বিদ্যুতের দাম বাড়াই দিব, এটা মনে করবেন আমাদের জন্য একটা বোঝা। বহুল আলোচিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেকের নিরাপত্তায় আরও সতর্ক হচ্ছে ভারত। সেই লক্ষ্যে এবার শিলিগুড়ি করিডোরের 120 একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সেনা ও পরিবহন ব্যবস্থার সুবিধার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। মূলত ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতের শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেককে দেশটির সবচেয়ে সংবেদনশীল অঞ্চলগুলোর একটি হিসেবে ধরা হয়। নেপাল, ভুটান,
বাংলাদেশ ও চীনের কাছাকাছি অবস্থান করা এই করিডরই উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে সরাসরি জড়িত ছিল ওয়াশিংটন। এক গোপন কূটনৈতিক তার বার্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের প্রতিষ্ঠান ড্রপ সাইট। ফাঁস হওয়া নথিতে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত আসাদ মজিদ খান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লুর বৈঠকের বিস্তারিত তথ্য আছে। 2022 সালের এপ্রিলে মেয়াদপূর্তি প্রায় 1.5 বছর আগে ইমরান খানকে সরিয়ে দেওয়া হয়। আর ওই ঘটনার পর প্রায় এক মাস আগে সেই বৈঠক অনুষ্ঠিত হয়। ফাঁস হওয়া সাইফারে পাওয়া তথ্য অনুসারে ওয়াশিংটনের বিরাগভাজন হয়েছিলেন ইমরান খান। শেষ করব দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরো একবার। হাম ও উপসর্গের মৃত্যু আরও 11 শিশুর, প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারের উদ্যোগ জানতে চায় হাইকোর্ট। আরেক রোগ থাইরয়েডে ভুগছেন 7-এর মধ্যে 5 জন নারী। থাইরয়েড কিউরেবল এবং মেইনটেনেবল। অবশ্যই জন্মগত থাইরয়েড সমস্যা সারা জীবন ওষুধ খেতে হবে, মনিটর করতে হবে। গোপনে বিদেশের সঙ্গে আঁতাত নয়, যে কোনো চুক্তিতে জাতীয় স্বার্থ গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান বিশিষ্টজনদের। দেশীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার দাবি। পঁচিশ বছরের গোলামীর চুক্তির জন্য যে কি লড়াই করেছি, ভারতের সাথে যে চুক্তি আমরা করেছিলাম, এখন আমেরিকার সাথে যেটা করলাম, এইটা কি? র্যাব আর আগের মতো থাকছে না, হচ্ছে পূর্ণাঙ্গ আইন, জানালেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। জুলাই আগস্টের মধ্যে গঠন করা হবে গণমাধ্যম নীতিমালা ও কমিশন। এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে, সম্ভবত বলছি, কারণ এই ধরনের অপশন গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হলো এআই ক্যামেরা। আইন অমান্যকারী চালকের বিরুদ্ধে মামলা হচ্ছে স্বয়ংক্রিয় উপায়ে, ফোনে চলে যাচ্ছে জরিমানার নোটিশ। হ্যাঁ, এআই সম্পর্কে যে মামলাটা হয় এটা সবাইকে প্রচার করে জানাতে হবে। এটার কিছু ব্যাড ইফেক্টও আছে, কারণ যেটা হলো আমরা জানলামই না মামলাটা হয়ে গেল, বিষয়টা এটাও একটা মানুষের জন্য, জনগণের জন্য হ্যারাসমেন্ট করবে। চিকেন স্নেক নিয়ে আরও সতর্ক ভারত। শিলিগুড়ি করিডোরের জমি কেন্দ্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত। ডোনাল্ড লুর চাপে ক্ষমতাচ্যুত করা হয় ইমরান খানকে, জানালো ড্রপ সাইট। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।